ইনি হচ্ছেন কবি জাহাঙ্গীর আলম, প্রতিভা চর্চা কেন্দ্রের একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত সদস্য। আজকে যেন গ্রামের কথা অনেক বেশি মনে পড়ল। তুই তো আসছিস, তাই যে হাতের 5টা আঙ্গুলের রিয়াজ নেই। থাম, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, আগে এই 5টা নিয়ে একটু রিয়াজ কর, তারপর তুই গান শিখিস। ইনি হচ্ছেন প্রতিভা চর্চা কেন্দ্রের একজন সঙ্গীত শিল্পী। ওনার অ্যাম্বিশন গুণী একজন শিল্পী হওয়া। হ্যাঁ, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, সেটা হচ্ছে আপনার ভৈরব নদীতে যে লাশটা পাওয়া গেছে, এটা খুব অল্প বয়সে একটা মেয়ের লাশ। ইনি হচ্ছেন সাংবাদিক রবিউল ইসলাম, প্রতিভা চর্চা কেন্দ্রের একজন সম্মানিত সদস্য। সারাক্ষণ চিন্তা করেন দেশ এবং জাতি নিয়ে। রাজ্যের প্রজারা আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, আমি কিন্তু এটা মুখ বন্ধ করে বরদাস্ত করতে পারবো না। ইনি হচ্ছেন রাজা রিপন লস্কর, প্রতিভা চর্চা কেন্দ্রের আরও একজন সদস্য। চর্চা করছেন ভালো একজন যাত্রাপালার অভিনেতা হওয়ার জন্য। ইনি হচ্ছেন সেনাপতি আলী আকবর সোহেল, ওনারও ইচ্ছা ভালো একজন যাত্রাপালার অভিনেতা হওয়া। ইচ্ছে করছে 2টা লাইন লিখে ফেলি। সবুজের গালিচা আর শান্তির মিল বন্ধন, এই যেন অপরূপ সৃষ্টির উদাহরণ, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের দুরূহ স্মৃতি। নিজ গ্রামের স্মৃতি যেন আজ পিছু টানে শৈশবের নিড়ে। তুই একটা গান শুন, বুঝছিস? এক আকাশে তারা তুই একা গুনিসিনে, একটু ভালোবাসতে দিস মরে। এক আকাশে তারা তুই একা গুনিসিনে, একটু ভালোবাসতে দিস মরে। ওরে সব ভালো তুই একা বাসিসিনে, একটু ভালোবাসতে দিস মরে। না তুই একা আসিনে, সঙ্গী নিস তুই কিছু মরে। না তুই একা আসিনে, সঙ্গে নিস তুই কিছু মরে। ওরে সব ভালো তুই একা বাসিসিনে, একটু ভালোবাসতে দিস মরে। দোস্ত, গান কেমন শিখলি? সুন্দর দোস্ত, খুব অস্থির। আমিও চাই তোর মতন শিখে 2 বন্ধু মিলে একসাথে বড় বড় স্টেজে, বড় বড় কনসার্টে 2 দোস্ত মিলে গান গাবো, গিটার বাজাবো, দর্শকরা আমাকে দেখে খুব উৎসাহিত হবে। আমরা এটাই চাই। আমি এই জন্য তো যতই কষ্ট হোক না কেন প্রতিদিন আসবো, যতই কষ্ট হোক তুই আমার শিখাই দিবি। আসলেই কতদিন গ্রাম ছেড়েছি, কিন্তু গ্রামের মায়াগুলো যেন আমাকে টেনে ধরে, অস্থির করে তোলে আমাকে, বিড়ম্বনায় ফেলে দেয় জীবনের কৈশবগুলো, শৈশবগুলো। বাংলা, বিহার, উড়িষ্যার রাজ্যের একমাত্র অধিপতি আমি রোহানি রিপন রাজা লস্কর ঘোষণা করছি, রাজ্যের প্রজারা আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, আমি কিন্তু এটা মুখ বন্ধ করে বরদাস্ত করতে পারবো না। আমার হৃদয় সিংহাসনে কে বসবে সেটা একমাত্র আমি ঠিক করব। আজকে রাজ্যে যে দুর্ভিক্ষ, অন্ন কষ্ট শুরু হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো রাজ্যটাকে ধ্বংস করে রেখে গিয়েছে। সেটা কি রাজ্যের মানুষ দেখছে না? রাজ্যের মানুষের এই অন্ন কষ্ট, দুর্ভিক্ষ দূর করার জন্য আমি তো রাজকোষের শস্য ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছি। তারপরেও কেন আমাকে নিয়ে এত ষড়যন্ত্র হচ্ছে? যাই, ওর সাথে যে কবিতাটা শেয়ার করে দিই।
যতই কষ্ট হোক না কেন প্রতিদিন আসবো, যতই কষ্ট হোক তুই আমার শিখাই দিবি। গান শিখতে গেলে আগে পরিশ্রম করতে হবে তোমার। করবো পরিশ্রম, অনেক পরিশ্রমের কাজ। এখানে তো আমি খালি খালি আসি নাই, অনেক পরিশ্রম করে আমি এই গানগুলো শিখছি। আমিও করবো পরিশ্রম। তাহলে গান শিখতে গেলে তোমার আগে এই যে গিটারটা, এর আগে কিছু আছে, ক্রিটিক্যাল বিষয় আছে, এগুলো তোমার চেনা দরকার। চেনবো অবশ্যই। তুমি আগে আজকে এগুলো চেনো। এটাকে বলে হেড। হেড। তারপর এই যে হচ্ছে নাট। এটা দিয়ে হচ্ছে এই যে ব্যাসগুলো, এগুলো একটু যদি কোনো ট্রাবল হয় একটু টাইট দিতে হয় বা একটু লুজ কানেকশন যা এটা হ্যাঁ এটারও লাগে, এটারও প্রয়োজন হয়। কি খবর ভাই, কেমন চলছে আপনার গানের রেওয়াজ? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, গতকাল রাত্রে একটা কবিতা লিখেছিলাম, আপনাকে তো পড়ে শোনানো হয়নি। হ্যাঁ, তাই ভাবলাম দেখি আপনাকে শোনানো যায়। পাশে কে এটা, আপনার বন্ধু নাকি? বন্ধু। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন ভাই? হ্যাঁ 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 ভালো আছি। কি অবস্থা তাইলে? ভালো ভাই। আমি গান শিখছে? হ্যাঁ, গান শিখতেছি বন্ধুর কাছে। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, কবিতাটা শোনাই তাইলে। আপনিও শোনেন, যেহেতু আসছেন মেহমান। সবাই ছেড়েছে নাই যাহার কেহ, তুমি আছো তার আছে তব কেহ। নিরশ্রয় জন পদ যার যেও, সেও আছে তব ভবনে। কেমন লাগলো? যাক ভাই, শুনে খুবই ভালো লাগলো। যে চিন্তা ভাবনা করেন যে পরবর্তীতে ইচ্ছে যে ভালো কিছু অনেক দূর আপনি এগিয়ে যেতে পারেন, এই দোয়া করি আপনার জন্য। খুব ভালো লাগছে। ধন্যবাদ। এখন জি, আমি চাইতেছি যে আপনার কাছ থেকে একটা কিছু শুনতে। কলি শোনাই দিলেন বড় ভাইয়ের জন্য আর কি। তাহলে শোনেন। যাই রে যাই কন্যা যাই, আমায় ছাড়িয়া সে চইলা যায়। যাই রে যাই কন্যা যাই, আমায় ছাড়িয়া সে চইলা যায়। লাল শান পরিয়া কন্যা রক্ত আলতা পায়। অসাধারণ আপনার যে গলা ভাই, এতটা আপনাকে তো জাপানে দেওয়া উচিত। ভাই, এতটা প্রশংসা করবেন না, এতটা এখনো হয়ে পারি নাই। আপনাদের দোয়াই, ছোট ভাই মানুষ, এই তো কি একটু শেখার চেষ্টা করতেছি যেন ভবিষ্যতে কিছু করতে পারি এই নিয়ে। আমরাও সেই দোয়া করি জি, যাতে করে আপনি একদিন একটা বড় সিঙ্গার হন, বড় শিল্পী হন। আচ্ছা বন্ধু, তাহলে আমি উঠি, আজকে পড়া রয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আমি তোরা যেগুলো বললাম এইগুলো ঠিক মতো করিস, ঠিক আছে? আদা খাবি প্রত্যেকদিন সকালে, আর সকালবেলা হচ্ছে পুকুরে যে গলা বলতে নামে হচ্ছে একটু গান গাওয়ার চেষ্টা করবি, একটু গলাটা সুন্দর হবে, ঠিক আছে? তাহলে যাও এখন, কালকে এসো আবার। হ্যাঁ আচ্ছা বড় ভাই থাকে, ঠিক আছে, দোয়া করেন যেন বসে গেছি। অবশ্যই। যদি আমার বিরুদ্ধে প্রজারা এই ষড়যন্ত্র বন্ধ না করে, আমি সেনাপতিকে কিন্তু রাজ দরবারে ডেকে ঘোড়সর যা আছে উদির নাদির সবাইকে নিয়ে কিন্তু খোলা তরবারি হাতে বেরিয়ে যাব রাজ্যে। সেনাপতি, আদেশ করুন জাহাপনা। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র রাজ্যে শুরু হয়েছে, আপনি কি এগুলো লক্ষ্য করছেন না? আপনি দেখছেন না আমি কেন আমার হৃদয় সিংহাসনে এতদিন তালাবদ্ধ রেখেছি? আমি তো বলেছি ওই রূপগঞ্জের রানী ললিতার হুমায়ুন ছাড়া আমার হৃদয় সিংহাসনে কেউ প্রবেশ করতে পারবে না। তারপরেও কেন রাজ্যে এত কানাঘোষা শুরু হয়েছে আমি জানতে চাই। আমি আপনাকে আদেশ করছি সেনাপতি, আপনি রাজ্যে রাষ্ট্র করে দেন। আমি কোনো ষড়যন্ত্র মেনে নেব না এবং আপনি এইটার বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা গ্রহণ করবেন। যে হুকুম জাহাপনা। আপনি এখন আসুন। বাসার
সবাই ভালো আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আঙ্কেল আন্টি সুস্থ আছে? জি। শুনেছিলাম গ্রামে নাকি আপনার একটা মেয়ে পছন্দ হইতো, তার খবর কি? বলেন আছে সেরকম কোনো নাই, বলতে পারছেন তাকে? না, চেষ্টায় আছি, সামনে গ্রামে যাব, যে বলবো সেই সময়। কি যে বলেন, শিল্পী মানুষ আপনারা একটা ভালোবাসার কথা বহির্প্রকাশ করতে পারবেন না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বলে দেন না। ওই তো এবারে বাড়ি যে ইনশাল্লাহ বলে দেবো যা আছে। যাক ভালো, সৎ সাহস জানানোর জন্য শুক্রিয়া। তো আমার আবার ওই কিছু বই আনতে হবে। হ্যাঁ, বই শেষ হয়ে গেছে, এখন কিছু বই আমাকে একটু লাইব্রেরিতে যেতে হবে। তো তাহলে আপনি গানের রিহার্সাল করতে থাকেন, যান তাহলে, আমি আসি। আচ্ছা আসেন। ওকে, আসসালামু ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে ব্যাপার হচ্ছে সেনাপতি, সারাক্ষণ এই রাজার পাট নিতে নিতে আমার এই রাজার মতো একটা জিনিস ভিতরে চলে আসছে। এখন এই শিল্পী কি সমস্যা করতেছে খুব না? আমিও তো শুনি, কিন্তু শিল্পী মানুষ আমি বাধাগ্রস্ত করি না, কারণ এইখানে আমরা যারা থাকি সবাই তো এক একজন এক একটা প্রতিভার মানুষ। আমি রাজার পাট নিচ্ছি, আপনি আছেন সেনাপতি, শিল্পী গান বাজনা করছে, আর একজন কবি আছে, শুনলাম আবার নাকি ওই যে এক সাংবাদিক ভাই উঠছে, নানান রকম সমস্যা। এখন আমরা সবাই মিলে একটা বসে একটা আলোচনা করা যায় না এটা নিয়ে, কি করা যায় এই সমস্যা থেকে? ভাই তা বলে কি রাত 2টার সময় উঠে শুনে যে গান বাজনা চলতেছে, তো রাত্রে ঘুমাইতে তো পারি না, তাহলে একটা ঝামেলা না? 2টার সময় উঠে ভালোই গান করে নাকি? গান তো ভালো করে, তো রাত একটা সিস্টেম আছে না, যে একটা গানের একটা সিস্টেম তো থাকে যে আমি এই সময় বাজাবো ভালো মন্দ, সে তো 2টার সময় রাত 2টার সময় যে গান বাজা শুনতে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। কাজ হচ্ছে আমরা একটু কবির সাথে কথা বলি, দেখি এ কি বলতে চাই। পুরনো মানুষ, অনেকদিন ধরে এখানে আছে, তার সাথে একটু আলাপ আলোচনা করা যায় যে শিল্পীর এই সমস্যা হচ্ছে না, কি বলেন আপনি? ঠিক আছে ভাই, আপনি কবির সাথে আলোচনা করেন, আমরা সবাই একসাথে বসে একটা ডিসিশন নিই। তবে ভাই যদি ভালো কোনো ডিসিশন আপনি না আসতে পারেন, আমি ঘুমাইতে না পারলে কিন্তু আমার মাথা মুথা প্রচুর ব্যথা করে। আচ্ছা, আপনি যদি এই একটা ভালো একটা ডিসিশন না নিতে পারেন, আমি কিন্তু আপনার এই সেনাপতি পার্ট ম্যাটার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যবস্থাটা, আপনি টেনশন করেন না কোনোভাবে। ভাই আপনি কিন্তু আপনার দিক থেকে মানে দেখেন, আপনি আবার রাজার পার্ট নিয়ে দেখেন না। রাজার পাট নিয়ে দেখবো না সেনাপতি, কিন্তু আপনি না থাকলে তো আমার রাজার পাটও থাকবে না। আমি জিনিসটা সিরিয়াস ভাবে দেখতেছি, আপনি টেনশন নিয়েন না। আপনি কিন্তু এর ভিতরে রাজার পার্ট নিচ্ছেন। এখন রাজার পাট তো চলে আসে আমার মধ্যে, আমি কি করব? আমি সারাক্ষণ তো বুঝতে পারেন না আপনি ব্যাপারটা। আচ্ছা, আপনি রাজার পার্ট আমার যে পার্টি নেন, আচ্ছা আচ্ছা, আপনি আলোচনা করে শিল্পীর বিষয়ে একটা ভালো একটা পদক্ষেপ নিন, জানি আমরা সবাই রাত্রে অন্তত ভালোভাবে ঘুমাইতে পারি। না খুলনা একটা চিন্তা হয়েছে বিকাল 3টা নাগাদ, ভৈরব নদীতে একটা লাশ পাওয়া গেছে। সোনাডাঙ্গা জমি দখল, ফুলতলা ইফটিজিং। সেনাপতি, আপনি যে অভিযোগ আমার কাছে দিয়েছেন, হ্যাঁ, আমি খুব গুরুত্বের সাথে সেইটি গ্রহণ করিয়াছি। হ্যাঁ, এবং আপনাকে আরো একটা কথা আমি বলি, আমি একটা চিরকুট লিখেছি এই কবি বরাবর, আমি একটু আপনাকে পড়ে শোনাই। বরাবর জাহাঙ্গীর আলম কবি, প্রতিভা চর্চা ভবন, খুলনা। বিষয়: গভীর রাতে উচ্চ শব্দে গানের রেওয়াজ প্রসঙ্গে। প্রিয় কবি, আপনি প্রতিভা চর্চার একজন বয়োজ্যেষ্ঠ সদস্য, সেই বিষয়টি অবগত আছি। আমার সেনাপতি গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাজির করেছে। আপনি তদন্ত সাপেক্ষে গুরুত্বের সহিত ব্যাপারটি সুরাহা করবেন বলে প্রত্যাশা রাখছি। বিনীত নিবেদক, রাজা মহাশয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম বস। হ্যাঁ বস, কাজ তো সব হয়ে গেছে, আজকে সব কমপ্লিট। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সব কিছু পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে একটা মানে গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, সেটা হচ্ছে আপনার এই ভৈরব নদীতে যে লাশটা পাওয়া গেছে, এটা খুব অল্প বয়সে একটা মেয়ের লাশ।
না বস, কোনো ক্লু এখন পর্যন্ত পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে সব ডকুমেন্টস সব কিছু পাঠিয়ে দিছি, আপনি একটু চেক করে নিন। জি জি জি, হ্যাঁ সব কিছু পাঠিয়ে দিছি। আচ্ছা বস, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন আপনি এই চিরকুটটি কবির কাছে জমা দেন। আচ্ছা, তারপরে উনি কি ব্যবস্থা নেয়, তারপরে গায়কের ব্যাপারটা আমি দেখছি। আর আরেকটা কাজ যেটা করতে হবে, কি? আপনি এটা দিয়ে আসবেন, এর মধ্যে আমি ড্রেস আপ করে নিই আমার আগামীকাল। জি, এই যে শিল্পকলা একাডেমিতে যাত্রাপালার একটা প্রতিযোগিতা আছে, একটু রিহার্সাল করা দরকার। এটা তো অবশ্যই করতে আমি একটু রেডি হয়ে নিই, আপনি আসেন, এটা জমা দিয়ে আগে তো সমস্যার সমাধান করতে হবে। জি, রেওয়াজ বোঝে না। আরে হয় ভাই, একদম মানে পুরো বাজে অবস্থা ভাই। আপনার মাথার কি অবস্থা? মাথার যন্ত্রণার সমস্যা কি? ও তো রেগুলার লাইগে আছে, রেগুলার তো দিন তার কি ডিসিশন নাই। ঠিক আছে, আপনি এটা জমা দিয়ে আসেন, আমি একটু রেডি হই। ভাই আমি এটা জমা দিচ্ছি, ঠিক আছে। এর বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, আমি কিন্তু নেক্সট স্টেপ নিয়ে নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর? জি ভাই ভালো, আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আসছিলাম তো একটা অভিযোগ নিয়ে। কি অভিযোগ? অভিযোগটা হচ্ছে এই যে আপনার গায়করে নিয়ে আর কি। মূলত সে আর কি সকাল নাই, দুপুর নাই, রাত নাই, তার যখন মনে চায় সে তখন গান বাজনা করছে, বুঝছেন? বিষয়টা তেমন হয়ে গেছে তার, ওই জন্য আর কি মূলত আমরা ঠিক মতো ঘুম হচ্ছে না। আর একটা মানুষ মনে করেন ঘুম নাইলে তো এটা তো খুবই সমস্যা। হ্যাঁ, এখনো রাত গভীর হইলে এরকম করতেছে, তাই তো? হ্যাঁ, উনি রাত 2টা নাই, 3টা নাই, 12টা নাই, 1টা নাই, উনার যখন ইচ্ছা তখন সে মানে গান বাজনা চালায়। আপনার ভোরবেলা ঘুমেতে উঠালে কোনো গান শুনতে হইতে, এক পর্যায়ে এমন একটা অবস্থা গেছে যে মাথা পুরো ধরে হ্যাং হয়ে থাকতো। ও, তো কি অভিযোগ দিয়েছেন দেখি? অভিযোগটা হচ্ছে, তুমি পড়ে দেখেন, আমি লিখছি, ওই রাজামশাই যে সই করে নিয়েছেন, একটু পড়ে দেখেন। বরাবর জাহাঙ্গীর আলম কবি, প্রতিভা চর্চা ভবন, খুলনা। বিষয় গভীর রাতে উচ্চ শব্দে গানের রেওয়াজ প্রসঙ্গে। প্রিয় কবি, তাহলে ব্যাপারটা তো আসলেই খতিয়ে দেখা দরকার। আরো যারা আছে হ্যাঁ, এই ভবনে, তাদের সাথে আমি একটু বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করি, বসাবসি করি, একটা নিয়মের মধ্যে আনতে হবে। আমি একজন কবি মানুষ, আমি চাইলেই কারোর উপর একটা প্রেশার চাপাই দিতে পারি না। সেই ক্ষেত্রে সবার সাথে বসে একটা ভালো কোনো ডিসিশন আশা করা যায় আমরা পাবো। আচ্ছা, আপনি দেখেন করে কারোর ক্ষতি না হয়। আমরা সবাই এখানে থাকি, সবার প্রতিভা বিকশিত করার জায়গা, কিন্তু তার মানে আরেকজনকে কষ্ট দিয়ে নয়। না, তা তো অবশ্যই, তবে আপনি দেখেন যেটা করলে ভালো হয় সেটা অবশ্যই আপনার কাছে আশা করি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। আমি বিষয়টা সবার সাথে আলোচনা করে একটা সমাধানে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি দেখেন, আমার তো বেশি টাইম নাই, আমারও বেরোতে হবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে করা এইসব ছেলে ফেলে গুলা, এরা কি আর বলবো, গান বাজনা নিয়ে দেখ একটু পরেই বেরোই, শরীরটা মেজমাজ করছে। চারিদিকে বিপদ আপদ, কত ধরনের সমস্যা লেগে আছে। কবি মানুষ শান্তিপ্রিয়, একটু শান্তিতে থাকবে সেইটা আর হয় না। আজব দুনিয়া, কবির গুরুত্ব কেউ বোঝে না। আপনি তো পুরো রেডি? আমি তো রেডি হয়ে পাটপোর নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি একটু রেডি হয়ে নেন। হ্যাঁ, ওয়েট করে একটু। ঠিক আছে, আপনি রেডি হয়ে নেন, আমি তার মধ্যে একটু অভিযোগপত্র তো জমা দিয়েছিলাম। ও আচ্ছা, কি বললো কবি মহাশয়? সে তো বললো আরো কয়েকজন লোকজন তো আছে আচ্ছা, এখানে, আর তাদের সাথে একটু আলোচনা করে যেটা ভালো হয় সেই একটা ডিসিশন দিয়ে দেবে। না, উনি ভালো মানুষ, উনি খুব এই প্রতিভা চর্চার উনি একবার প্রথম থেকেই আছে। ঠিক আছে, না, আমার উনি একটা সমাধান তার করবে, প্রতি আমার বিশ্বাস আছে। ঠিক আছে, আপনি সেনাপতি, আমি রাজা। আপনার সেনাপতি। এবং শুধু তাই নয়, এই যে রাজ্যে প্রজাদের যে ষড়যন্ত্র হচ্ছে আমাকে নিয়ে,
এই বিষয়ের উপরেই আগামীকাল যে প্রতিযোগিতা তার একটা খুব রিয়াকশন কিন্তু করবো। হ্যাঁ, ঠিক আছে। বাংলা বাংলা বিহার উড়িষ্যার একমাত্র অধিপতি এই ষোড়শী রাজ্যের একমাত্র রহানি রাজা রিপন লস্করের রাজ সিংহাসন এবং হৃদয় সিংহাসনে কে বসবে কে বসবে না সেইটার সিদ্ধান্ত আমি নিতে চাই। আমি রাজ্যে প্রজাদেরকে ঠিক মতো সমস্ত সুবিধা, শস্য, ক্ষেত খামার ফসল সব কিছু ঠিকভাবে তাদের অধিকারের প্রাপ্যটা বুঝিয়ে দিচ্ছে কিনা সেইটা নিয়ে তারা কথা বলবে। কিন্তু আমার হৃদয় সিংহাসনে তো ওই রূপগঞ্জ রাজ্যের একমাত্র রানী ললিতা রূপবানকে ছাড়া কাউকে বসাতে পারি না সেনাপতি। জি হুজুর। তাহলে আপনি এখন কি করবেন? এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে হচ্ছে, আমার এই সিংহাসন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এগুলো কিন্তু আমি মুখ বন্ধ করে সহ্য করব না। আপনি রাজ্যে ঢোল তবলা নিয়ে রাষ্ট্র করে দেন, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে রাখছি আমি সেনাপতি আলী আকবর সোহেল। এই যে অভিনয় করলাম সেনাপতি, আগামীকাল যদি এই অভিনয় দিতে পারি বা এই রিয়াকশন দিতে পারি তাহলে কি আমি কি প্রথম হতে পারবো? কি মনে হয় আপনার? আপনার প্রথম অবস্থান তো অবধারিত। আচ্ছা, শুধু পুরস্কার আনতে বাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে না? ভালো মানে বললাম না, খালি পুরস্কার আনতে বাকি, আপনার প্রথম অবস্থান অবধারিত। আচ্ছা, সেও ঠেকাতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে। ভালো মানে অনেক খুব ভালো হয়েছে। আসলে এখন আমি কিছু খানা পিনা গলাধ্যকরণ করে একটু বিশ্রাম করি। আপনি দেখেন, আপনার তো আবার রাত্রে ওই যে শিল্পী ডিস্টার্ব করে ঘুমাইতে পারেন না, মাথায় সমস্যা, দেখেন আজকে আবার কি হয়। ভাই এই তো একই সমস্যা আমার সবারই। আপনার হয়তো ঘরে একটু কম আসছে, আমি তো পাশের ঘর। না, আমার তো সমস্যা হয়, কিন্তু আমি শিল্পী মানুষ তো, আমি এই জন্য তাকে একটু কদর করি আর কি। কিন্তু সেটা সমস্যা ঠিক হয়ে যাবে। আর আমি এটা কবির সাথে আমি আবার সরাসরি যদি দেখা হয় তাহলে আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ, আপনি বলে তার একটু বিষয়টা সুবিধা হয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। কবি ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও তো ভালো আছি। আমার তো একটা ওই যে আগামীকাল প্রতিযোগিতা আছে শিল্পকলা একাডেমিতে, বুঝছেন? আচ্ছা, এর লেগে ওই যে রিহার্সাল করলাম, পাটে পড়ে আছি আর কি। ছুরিও তো খুব খানদানি ছুরি। হ্যাঁ, কঠিন ছুরি তো, দেখছেন না, রাজার ছুরি, বুঝতেই পারতো ব্যাপারটা। দেখি আমি একটু। না, এগুলো দেওয়া যাবে না। আর ওই যে আরেকটা ব্যাপার, হ্যাঁ, ওই যে আমার সেনাপতি হ্যাঁ আলী আকবর সোহেল, হ্যাঁ আলী আকবর সোহেল, উনি কি আপনাকে ওই যে অভিযোগ দিয়েছেন হ্যাঁ, এই প্রতিভা চর্চায় গায়ক এসেছে, শুনছেন? শিল্পী যখন তখন রেওয়াজ করে, খুব কষ্ট দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা অভিযোগ তো আপনি পাঠিয়েছিলেন আমাকে, আলী আকবর সোহেল দিল। আচ্ছা আচ্ছা, আমি সবার সাথে আলোচনা করে এটা নিয়ে বসবো আর কি, দেখি কি সিদ্ধান্ত আসা যায়। আচ্ছা, আপনার কি অবস্থা চলতেছে? আমি তো আগামীকাল যাচ্ছি রাজার পার্ট এখানে আর কি। ও, রাজার পার্টি তো দেখলাম সারা জীবন। আপনার ভিলেনের পার্ট একটু করে দেখাতেন আমাকে, আচ্ছা কিরকম হয় একটু দেখতাম ভিলেনের ক্যারেক্টার। ভিলেনের পার্ট দেখবেন? হ্যাঁ, একটু দেখি। আচ্ছা, দেখেন তাহলে। সারা জীবন তো রাজার পার্ট দেখলেন নাকি? এখন আপনাকে আমি একটা জিনিস বলি তাহলে, তার আগে বলেন। এই যে মোগল সাম্রাজ্য, এখানে যে রাজা ছিল আলীবর্দী খাঁ। আচ্ছা, এই আলীবর্দী খাঁর 3টা মেয়ে, কোনো কিন্তু ছেলে সন্তান নেই। আচ্ছা, এখন এই 3টা মেয়ে থাকার কারণে ছেলে সন্তান নাই দেখে এই উনি একটা পোষ্যপুত্র মানে নিয়ে এসেছে, পালক পুত্র, কারেক্ট। তো এই পালক পুত্রের নাম ছিল শওকাত জঙ্গা। আচ্ছা, এই শওকাত জঙ্গা এই রাজ দরবারে ঘোরে আর খুব মানে যারা এই যে দাসী বাদী আছে, একটু সুন্দরী রূপবতী যাদেরকে পায়, এদের উপরে কুদৃষ্টি, খারাপ নজর, বদনজর দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি ওই ক্যারেক্টারে যাইতে চান? শওকাত জঙ্গার একটা ক্যারেক্টার আপনাকে আমি শোনাই, এই গল্পটা, ডায়লগটা আপনি শোনেন। ওকে। তো ওই রাজ দরবারে একটা সুন্দরী দাসী নিয়ে আসছে, হ্যাঁ, রাজামশাই। আচ্ছা, আনার পরে এর উপরে তো এই শওকাত জঙ্গার নজর গেছে, এখন সেই ডায়লগটা আপনাকে আমি দিচ্ছি। ঠিক আছে, সিংহাসনে কত দাসী বাদীকে এই শওকাত জঙ্গার বুকে এনে ফেলেছি, তার কোনো ধারণাই নেই তোমার সুন্দরী।
এই শওকত জঙ্গা তোমার ওই নরম তুলতুলে শরীরে তার বিষ দাঁত বসাবে। একবার যখন এই শওকত জঙ্গার চোখে তুমি পড়েছো তখন আর কে তোমাকে বাঁচাবে সুন্দরী? কেমন হয়েছে? অসাধারণ। অসাধারণ। এরকম অভিনয় করলে আপনি পারবেন। তো আপনার এই যে কবি কি হচ্ছে নাকি, কবি যে এটা করতেছেন, মানে কেমন চলতেছে কবি সাহিত্যিক? এবার একটু আমি এই টুকটাক কবিতা লিখছি আপাতত, তবে কিছু উপন্যাস নিয়ে কাজ করার চিন্তা আছে এবং সেটা পত্রিকায় দেওয়ারও ইচ্ছে আছে। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। কথা বলেছি উনি আমার উপন্যাসগুলো নাকি ওনার পত্রিকাতে দিবেন, সেই আশাই আছি। আর ছোট ছোট কবিতা আমাকে একটা উপকার করতে হবে কিন্তু। কি উপকার? আমার একটা সুন্দর প্রেমের কবিতা লিখে দিতে হবে। ঠিক আছে, আমি দেখি কালকে নাগাদ আপনাকে একটা কবিতা ব্যবস্থা করে দিতে পারি কিনা, সুন্দর মতো লিখে। দেখবেন তো একটু খুব খুব প্রেমের কবিতা। আমি খুব ভেবেছি এটা যে আমি আপনাকে বলবো, কিন্তু বলবো বলবো করে আর বলা হয় না। আজকে যখন সাক্ষাৎ হয়ে গেল তাহলে বলে রাখলাম ব্যাপারটা। আচ্ছা, প্রেমে টেমে পড়েছেন নাকি? এখন প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি এগুলো তো আমাদের মধ্যে থাকে, যেহেতু আমরা অভিনয় করি, আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হয়, তাহলে তো সেগুলো তো আর অ্যাভয়েড করে চলা যায় না। না, সেটাই। ঠিক আছে, আপনি আপনার জন্য কবিরা মানে একটা কবিতা অবশ্যই ব্যবস্থা করে দিবেন। আরেকটু বলে রাখি, শেষ করি, আপনি কিন্তু অবশ্যই এই অভিযোগটা দেখবেন ঠিকভাবে। আমি কিন্তু আপনার উপরে খুব আশায় আছি যে আপনি সঠিক সুরাহা করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন না। আমি অবশ্যই ওর সাথে, গায়কের সাথে একটু কথা বলবো, দেখি ও আসলে কি চাইতেছে। গান গান দিয়ে কি আর কি মানুষকে জ্বালাবে, এভাবে তো ঠিক না, ঘুমাতেও তো দেয়। সেটাই, সে তাদের মধ্যে একটা প্রতিভা আছে, সে গান করবে, কিন্তু সেটা তো আরো একটু সময় ব্যাপার আছে তো, সকালে যখন তখন বা 2টার সময় এগুলো তো করা যায় না। তো ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি বেরোবো একটু। ভাই, আজকেও তো মহারাজার সিপাহী আইছিল, সেনাপতি, অভিযোগ দিয়ে গেছে একটা। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে এই যে আমাদের পাশের রুমের যে সিঙ্গার আছে না, গায়ক 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 শিল্পী, তো সেই শিল্পীর ব্যাপার হয়েছে রাত 2টা 2:30টার নাই উঠে বলে গান টান করে, এইভাবে বাজায়। আমরা তো আবার সবসময় দেখলো বিভিন্ন জায়গায় থাকা লাগে, কিন্তু হে অভিযোগ দিছে এবং মেনে নেওয়া যায় না। দেখি ব্যাপারটা কি করা যায়। আসলে সবাই তো আমরা এখানে প্রতিভা বিকশিত করার জন্য এসেছি, কাকেই বা কি বলবো। ও গায়, ভালো গান গায়, ওকেও মানে সেভাবে আর কি কিছু বলাও যায় না। তো দেখি আসলে সময় মেনটেন করে কিভাবে ওদের কি করা যায়। তো ঘুমিয়ে পড়ি, শুয়ে পড়ি, সকালে ঠিক আছে, দেখেন যেটা যা করলে ভালো হয় সেটা করেন। আমিও খুব ক্লান্ত, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, তো আমিও ঘুম পড়বো। আচ্ছা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার সকালবেলা। ওকে। আজকালকার দুনিয়াটাই এমন হয়ে গেছে, ঝগড়া ঝগড়া। কবি বলেছিল শান্তি নেই, শান্তি শুধুই গ্রামে। শহরের এই দালান কোঠা, ইট পাথরে নাই কবু শান্তি। ঘুমিয়ে পড়ে। কয়টা বাজে এখন? 2:10 বেজে গেছে। একটু রেওয়াজ করি এখন, প্রকৃতি ঠান্ডা, সবাই ঘুম, প্রকৃতিরও ভালো আছে আজকে, একটু রেওয়াজ করে দেখি।
কি ভাই কয়টা বাজে আপনি এখন গান বাজনা করতেছেন? কেন ভাই? বাজে কয়টা দেখেন দি ভাই মনে হয় বেশি বাজে না, এখনো ওই 2:20 বাজে। তো ভাই 2:10 বাজে, এখন আপনি রেওয়াজ করতেছেন। আপনার আগে 2-1বার ওয়ার্নিং দিয়েছিলাম আমি, আপনার জন্য আমার ডিস্টার্ব হচ্ছে, আমার মাথায় যন্ত্রণা হয় আপনার এই গান বাজনার জন্য। এটা কি আপনি বুঝতেছেন না? এখন রাত মনে করেন যে রাত গভীর না হলে রেওয়াজ করতে ভালো লাগে না। আপনার ভালো লাগা সুরের জন্য আপনি আরেকজনের ডিস্টার্ব করবেন, এটা কি ঠিক আছে? এটা তো কোনো ডিস্টার্ব না। এখানে যারা থাকে সবাই কোনো না কোনো প্রতিভা নিয়ে চর্চা করে। ধরেন আমি গান নিয়ে চর্চা করি, আপনি সেনাপতি চর্চা করেন, একজন তো একটা প্রতিভা নিয়ে এখানে আছে। ঠিক আছে, তা আমি তো সেনাপতি চর্চা করি, আপনার কোনোদিন ডিস্টার্ব করছেন? না, ডিস্টার্ব হয়নি। তারপর আপনি কেন আমার ডিস্টার্ব করতেছেন শুধু শুধু? আমার এটা যদি আপনার ডিস্টার্ব মনে হয় তাহলে আপনি অন্য কোনো পদ্ধতি দেখেন। অন্য কি পদ্ধতি দেখবো? আপনি অন্য টাইমে আপনি রেওয়াজটা করেন। আমার তো ভাই দিনের বেলা হচ্ছে সুর আসে না, রেওয়াজ হয় না। হই হল্লা চিল্লা পাল্লা এতে আমার হচ্ছে সুর আসে না, রেওয়াজ হয় না, বুঝছেন? তো আমি কি করতে পারি? এখন আপনি একটা চর্চায় আছেন, সেনাপতির চর্চায়। হ্যাঁ, আপনার চর্চা আপনি করেন, আমার চর্চা আমি করি। এই যে গানটা অনেক সাধনার জিনিস, বুঝছেন? গানটা অনেক সাধনা করে আমি হচ্ছে নিজের ভিতরে প্রতিভা চর্চা করতেছি। আপনার প্রতিভা আপনি বিকাশ করেন, এতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি অন্যের ক্ষতি করে তো প্রতিভা বিকাশ করতে পারেন। আমি তো ভাই অন্যের ক্ষতি করতেছি না, এটা মনে হয় আমার ঘুম হচ্ছে না রেগুলার, আপনার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আমার তো কাজ কাম আছে, আমি যে একটা পাঠ করতেছি এটা নিয়ে তো আমার রেওয়াজ করা লাগে। আপনি করেন আপনার রেওয়াজ। আমি যদি রাত্রে ঘুমাইতে না পারি তা আমি এইগুলোর পিছনে টাইম দেবো কেমন? আপনার মতো আপনি থাকেন, আমার মতো আমি রেওয়াজ করি। আমি তো আপনি যে পাশে বসে আমি গিটার বাজারে সারাক্ষণ, তা আমি কেমনি ঘুমাবো? এটা তো আপনি বুঝতে পারছেন। একটা সলিউশন বাইর করেন, কি করা যায় দুজনের ভিতরে একটা সলিউশন বাইর করেন। এটা তো আমার সমস্যা না, এটা সমস্যা আপনার সমাধান আপনিই বের করেন, যেটা নেবেন ভালো লাগে আপনার। আপনি তো নিজের অনেক বড় শিল্পী মনে করেন, তো 2-2:30টার সময় আপনি মানুষের গান বাজনার তালে উঠাই বসাচ্ছেন, মানে আপনার গান না শুনলেই নয়। তো আপনি সারেগামাপা শোনান দেখি কেমন পারেন, খালি তো টুংটাং টুংটাং শুনি। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে শোনাবো, কিন্তু আপনি যে আমার শিল্পীকে নিয়ে আপনি এত বড় একটা মন্তব্য করলেন, আপনাকে তো অবশ্যই শুনতে হবে গান। হ্যাঁ আপনি শোনান। অবশ্যই শোনাবো। আপনি যে আমাকে এত বড় একটা বদনাম দিলেন যে আপনি সারেগামা আমাকে শোনান, কিন্তু আমি আপনাকে শোনাচ্ছি, আপনি শোনেন। সা রে গা মা নি সা, সা রে গা মা নি সা, সা রে গা মা নি সা, সা রে গা মা নি সা। কেমন লাগলো? আসলে ভাই গানটা খুবই সুন্দর হয়েছে। আমি একটা উপদেশ দেবো আপনারে। জি বলেন। আপনি মানুষের এইসব গান বাজনা বাজায় ডিস্টার্ব না করে আপনি ছাদে চলে যান, ছাদে বসে আগে গানটা রেওয়াজ করে আপনার আয়ত্তে আনেন, তারপর আপনি মানুষের ডিস্টার্ব করেন, দরকার সমস্যা হবে না। কেন আমার গান আপনার ভালো লাগেনি? না ভালো হয়েছে তো। হ্যাঁ, তাহলে আমাকে ছাদে যেতে বলতেছেন কেন? এতটা ভালো হয়েছে এই জন্য ছাদে যেতে বলতেছি। খুব ভালো হয়েছে তো। খুব ভালো হয়েছে না ভাই? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি কই আছেন। এটা হচ্ছে প্রতিভা চর্চা কেন্দ্র। আপনি এই জায়গার কোনো নিয়মকানুন জানেন কিনা আমার সন্দেহ। আপনি 2টা নাই 2:30টা নাই আপনি গান বাজনা শুরু করে দিয়েছেন। ভাই এইভাবে তো মানুষের ডিস্টার্ব করা ঠিক না ভাই, বুঝছেন? আপনি এক কাজ করেন, ছাদের কথা বলছিলাম, ওই ছাদে যায় আপনি আগে ভালো করে আপনি রিহার্সাল করেন, তারপর আমি অন্য জায়গায় যে জায়গায় আপনার ভালো লাগে সেই জায়গায় আপনি গান বাজনা করেন। কি ভাই আপনি আমার গানকে ছোট করে দেখতেছেন নাকি? না ভাই, এটা ছোট করার কিছু না। কিসের নিয়ম মানি না? এটা তো প্রতিভা কেন্দ্র, আমি তো জানি। আপনি এর কিছু নিয়ম কারণ আছে, এটা তো হয়তো আপনি জানেন না। কি নিয়ম কারণ? আমি তো সবই জানি, না জেনে থেকেই তো আমি এখানে আসছি না। আপনি যদি সব জানতেন তাহলে 2টা 2:30টার সময় আপনি গান বাজনা করতে পারতেন না। অবশ্যই আমার গান বাজনা আমার
আমার রক্তে মিশে আছে গান বাজনা আমার ভালো লাগে। আপনি যে আমার গানকে ছোট করে দেখবেন সেটা তো আমি মেনে নেব না। আমরা আপনার গানে আমি কোনোদিন ছোট করে দেখি না। অবশ্যই আপনি ছোট করে দেখতেছেন। এত হাইপার হই না, থাম। হাইপার কিসের? আপনি তো আমার গানকে অনেক ছোট করে দেখতেছেন, আপনি তো আমার প্রতিভার কোনো দামই দিচ্ছেন না। ভাই আপনার প্রতিভা আপনি দিনে মানে দেখান, এই রাত্রে মানুষের ডিস্টার্ব না, আমি দিনে মানে দেখাইতে পারবো না। আমার প্রতিভা আমার যে সময় ভালো লাগবে আমি সেই সময় চর্চা করবো। তাই বলে আপনি মানুষের ডিস্টার্ব করে চর্চা করবেন? ডিস্টার্ব তাই ডিস্টার্ব নাই যে আপনি, কোনো ডিস্টার্ব নাই এখানে। আপনি কানে দিয়ে গান বাজাবেন না, কেউ কোনো ডিস্টার্ব না। আপনার যদি ভালো না লাগে তা আপনি চলে যেতে পারেন। আমি চলে যাবো মানে? হ্যাঁ চলে যাবেন। আপনার যদি এখানে ভালো না লাগে আপনি চলে যাবেন। আপনি কিন্তু আর অন্য লাইনে চলে যাচ্ছেন। অন্য লাইনে কিসে যাচ্ছি আমি? আপনি আমার গানকে অনেক ছোট করে দেখতেছেন, আপনার সেই আপনি আশা ধরে দেখতেছি আপনি আমার পরে ক্ষিপ্ত হয়। আপনি যে সব কাজ কাণ্ড করতেছেন, কর্মকাণ্ড, এগুলো আসলে কিন্তু সহ্য করার মতো। আমি কোনো কাজ করতেছি না, আমি কারো ডিস্টার্ব করতেছি না, কারো ক্ষতি করতেছি না। আমার চর্চা আমি নিজে করতেছি, আপনার চর্চা আপনি করেন। এই ভাই কি হয়েছে আপনাদের? সেনাপতি আলী আকবর সোহেল, জি। এই যে অভিযোগপত্র লিখে দিলাম আপনাকে আমি এই ঘুমানোর আগে, এইটা কি কবি বরাবর জমা দিয়েছেন? জি ভাই, আমি কবি বরাবর জমা দিয়ে আসছি। তাহলে আবার এত সমস্যা হচ্ছে কেন? আপনারা তো আমার প্রতিভা শেষ করে দিচ্ছেন, আমি আমার প্রতিভা তো বিকশিত করতে পারছি না। সে তো টাইম দিচ্ছেন, আমি তো এটা জমা দিয়েছি। আর আপনি মধ্যরাত্রি উঠে গান বাজনা করেন, আমি তো এরকম গান বাজনা কোথাও শুনি নাই। কি হচ্ছে এগুলা? কোথায় যাচ্ছি? ভাই আপনি তো বুঝতে পারতেছেন, আপনি তো যাত্রা করেন, আপনি তো গান সম্পর্কে বোঝেন না যে গভীর রাতে রেওয়াজ না করলে আমার গলায় সুর আসে না। এইরকম? হ্যাঁ, রাত গভীর হইতে হবে গান করার জন্য? গভীর হইতে হবে, রাত গভীর না হলে আমার গলায় সুর আসে না। আর আপনি তো গান সম্পর্কে বোঝেন না কিছু, এই জন্য আপনি তো যাত্রা করেন, আপনি গানের মর্ম বুঝবেন কি? কয়টা বাজে মানুষের ডিস্টার্ব করে আপনি যে রেওয়াজ করবেন, এটা ঠিক না ভাই। কি অবস্থা ভাই আপনাদের? এই রাত বেড়াতে তো শব্দ, ঘুমানো যাচ্ছে না, রুম থেকে উঠে আসা লাগছে। কি হয়েছে কবি ভাই? আর বলেন না ভাই, দেখেন এখন ঘড়িতে টাইম কয়টা? 2:38 বাজে। এই চিল্লা পড়লা, আমার সকালে শিল্পকলায় যাওয়া লাগবে, আমার যাত্রা প্রতিযোগিতা আছে, এদের চিল্লা পড়লায় ঘুম ভেঙেছে। আমি আর পারছি না এইভাবে, আমি প্রতিভা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব পেরেশানির মধ্যে আছি, আমি এর মধ্যে থাকতে চাচ্ছি না। আপনি জিনিসটা যে কোনোভাবে একটু সমাধান করেন আর দেখেন এটা কি করবেন। ঠিক আছে, দেখছি। হ্যাঁ ভাই, কি হয়েছে বলেন। ভাই বিষয়টা হয়েছে কি, উনি তার গান চর্চা করতেছে, এখন তার সেই প্রতিভা বিকাশ করবে, এটাই স্বাভাবিক। কারণ উনি 2টা নয়, 2:30 নয়, 3টা নয়, হুট করে উঠে গান বাজা করতেছে, আমি তো পাশে ঘুমাইতে পারতেছি না। আর ঘুম না, আমি তো মনে করি মাথা ব্যথা, আবার মনে করি আমার তো একটা পার্ট আছে এর ভিতরে, আমি তো একটা পার্টে আছি এখন, ওইটা তো আমার রেওয়াজ করা লাগে, ওর ভিতরে আমার সময় দেওয়া লাগে, তা আমি তো সেটা পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমরা মানুষ সবাই প্রতিভা নিয়ে এখানে এসেছি আমরা, এবং তার বিকাশিত করার জন্য চেষ্টা করছি। আপনি গায়ক, আমি কবি, সে যাত্রার একটা ক্যারেক্টার করছে বা প্রতিভা বিকশিত করছে। সেই ক্ষেত্রে আমরা চাই না কারোর জন্য কারো ক্ষতি হোক এবং কেউ কারোর প্রতিভা বাধার কারণ হয়ে দাঁড়াক। আর এই জন্যেই উত্তেজিত না হয়ে সুন্দরভাবে জিনিসটা, ও আমাকে লিখিত আকারে যেহেতু প্রস্তাবটা দিয়েছে, আপনার সম্পর্কে আমি ভেবেচিন্তে দেখবো এবং যেভাবে সুবিধা হয় সেটা করা হবে। আপনি একটু ভালোভাবে ভেবেচিন্তে দেখেন, সে কিন্তু অনেক আমাকে ছোট করে দেখতেছে। আচ্ছা ঠিক আছে, নিজেদের ভিতরে এগুলোর দরকার নেই, মিউচুয়াল করে থাকেন, তারপরে নর্মালি আমরা আলোচনা করে দেখি কি মানে সিদ্ধান্ত এসে দাঁড়ানো যায়। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি যখন বললেন আমি নিয়ে বাইক নিয়ে যাবো না, তবে এইভাবে কিন্তু আমি আর সহ্য করবো না। তো আপাতত এখন আর গান টান করার দরকার নেই, আমিও কিন্তু সহ্য করবো না, সে কিন্তু অনেকভাবেই আমার ব্যবস্থা করতেছে। ঠিক আছে ঠিক আছে, ওকে, এখন অনেক রাত হয়েছে, আপনারা সব ঘুমান। আচ্ছা ভাই, হ্যাঁ ঠিক আছে।